ভাই দূরের থেকে বোতলটা কেড়ে পড়ছে রে ভাই, টুং করে আবার আওয়াজ হয়েছে। ভাই রে ভাই, আপনারা কি মনে করছেন আমি ওই মাহফুজ আলম রে বোতল মারছে দেখে খুশি? না না না, আমি ওই পোলারে খুঁজে বাইর করা দরকার, যে পোলা দূরের থেকে মারছে আইসা লাগিয়া পড়ছে রে ভাই বোতলের মাথাটার মধ্যে। মানে কি টার্গেট, কি টার্গেট! এরকম একটা পোলা যদি বাংলাদেশে ক্রিকেটে পাওয়া যায় ভাই, ক্রিকেটে যে ছোটকালে আমরা ওই 7 চালা খেলতাম, করে লাগানোর টার্গেট থাকতাম গো। মানে এই পোলার 7 ছেলেখেরা বড় হয়েছে না, ক্রিকেটের যে প্রতিভা, এই পোলারে যদি আমরা নেক্সট ফাস্ট বোলার হিসেবে পাই, 100% বাংলাদেশ ক্রিকেটে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আমি মাহফুজ আলম বুঝি না, এরা তো 2 দিন পরে জুতা খাইবো, মাহফুজ আলম খাইবো, যত সমন্বয়কারী আছে এরা খাবে, তা বহুত আগে কইছে আপনাকে। এগো কথা বাদ দেন, এটা আমার কাছে ইস্যুই না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম চেঞ্জ করে দিলে জগন্নাথের সমস্ত আন্দোলন মেনে নেবো, এটার কথা বাদ দেন। ভাই যে মারছে ক্রিকেট বল ইয়ানা ভাই, ও বোতলটা পোলারের চেহারা থাকে আল্লাহর হস্তে। আপনারা যারা এই সোশ্যাল ব্লগিং করেন, ভিডিও ব্লগিং করেন, যারা সোশ্যাল মিডিয়া যারা আছেন সবাই খুঁজে বের করেন এই পোলাটা কেটা, প্লিজ আল্লাহর হস্তে। কি টার্গেট ভাই, কি টার্গেট! আপনি পারবেন? আপনি পারবেন? এতগুলি ভিড়ের মধ্যে একেবারে জায়গা মতো ফিট। এটা তো অন্য কারো কান্দে পড়তে পারতো, অন্য কারো মাথায় পড়তে পারতো। একেবারে মাহফুজ আলম বহুত দূর থেকে মারছে গেলাম। হালা একটা জিনিয়াস রে ভাই, হালা একটা জিনিয়াস, যে বোতলটা মারছে। দেখেন বোতলটা খায়া আসমানের দিকে চাইছে, তাহলে আল্লাহর গজব পড়লো কিনা। আল্লাহর ওলি রে, জামাত শফিকুর রহমানের ওই জামাত রে বাজে কথা কয়, আসমান দিকে গজব পড়লো কিনা, আসমানের দিকে চাইছে লগে লগে ভাই। রাতের বেলা কিছুক্ষণ আগে যখন আপনাদের সামনে আমি কথা বলছি, বাংলাদেশে 11টা 24 মিনিট, ঠিক আধা ঘন্টা আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এসেছিলেন শাহবাগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছিলেন। তিনি সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন যে তিনি সমস্যার সমাধানের কার্যকর উদ্যোগ নেবেন। তার এই বক্তব্য চলাকালে হঠাৎ করে দো দো ধ্বনি শুরু হয় এবং একটি বোতল এসে তার মাথার উপর পড়ে। একদম পানি ভর্তি বোতলে যথেষ্ট পরিমাণ আঘাত পান এবং তিনি বক্তব্য থামিয়ে বলেন, আমি আর বক্তব্য দেব না। দর্শক বুঝতে পারেন, বাংলাদেশে এই মুহূর্তে ঢাকায় প্রধান উপদেষ্টা নেই, আইন উপদেষ্টা নেই, আরো বেশ কয়েকজন উপদেষ্টা দেশে নেই। ঝুঁকি নিয়ে তথ্য উপদেষ্টা রাতের বেলায় এসে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্দেশ্যে দাবি পূরণের ব্যাপারে কিছু কথা বলতে আসছিলেন। কিন্তু না দর্শক, পারেননি তিনি, শেষ পর্যন্ত তিনি বক্তব্য দিতে পারেননি। ফলে একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়েই বিষয়টা শেষ হলো। তার আগে ওই একই স্থানে নার্সিং শিক্ষার্থীরা তারা অবরোধ করেছিল, তারা দিনভর সেখানে বিক্ষোভ করেছে। তাদের পর এসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গোটা রাজধানী শাহবাগকে ঘিরে যে অকল্পনীয় পরিস্থিতি, সেটা কল্পনার বাইরে। দর্শক, ঢাকা শহরের লক্ষ লক্ষ মানুষ আজকে ভুক্তভোগী। যারাই আজকে রাস্তায় নেমেছে তারাই মানে ব্যাপক যানজটের সম্মুখীন হয়েছে। তার মূল কারণ শাহবাগকে কেন্দ্র করে যে পুরো ঢাকা শহরের যে একটা অচল অবস্থা, বিভিন্ন রাস্তা, প্রবেশ মুখ, চলাচল সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। এই অবস্থার মধ্যে ধারাবাহিকভাবে চলেছে, কোথাও বাধা দেওয়া হয়নি। এর আগে বারবার সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে শাহবাগের মতন গুরুত্বপূর্ণ পয়েন্ট, তারপরে যমুনা, প্রধান উপদেষ্টার বাসভবনকে ঘিরে সকল ধরনের বিক্ষোভ সমাবেশ এগুলো বন্ধ রাখার জন্য। কিন্তু তারা যেমন কর্ণপাত করেনি, তেমনি এই বিক্ষোভগুলো যাতে এই জায়গাগুলোতে অনুষ্ঠিত হতে না পারে সেই ব্যাপারেও কোনো বাধা দেওয়া হয়নি। তার আগে জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে এনসিপি, জামাত, হেফাজত তারাও একইভাবে সেই শাহবাগ থেকে শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং যমুনা অভিমুখে 2-3 দিন ধরে চলেছে লাগাতার। মোট কথা তারা শেষ হয়েছে, আওয়ামী লীগ ইস্যু শেষ হয়েছে, কিন্তু বিভিন্ন কলেজ এবং প্রতিষ্ঠানের যে দাবি দেওয়া ভিত্তিক নানান কর্মসূচি সেটি শেষ হয়নি। ফলে একটি বাজে অবস্থার মধ্যে চলে গেল পুরো পরিস্থিতি।
বলা হচ্ছে রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন আরো কয়েকশো শিক্ষক শিক্ষার্থী। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের 8টি বাসে করে তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা। তাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রেজাউল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমিনও রয়েছেন, এবং তারা থাকা অবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন, যে শান্ত হওয়ার চেষ্টা করছিলেন, বলছিলেন যে আপনাদের দাবিগুলো আমি জেনেছি, আমি এই ব্যাপারে পদক্ষেপ নেব। এমন একটি কথা বলার মাঝখানে একটা বাজে পরিস্থিতি, যিনি এই পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে আসলেন সমাবেশে, তিনি আক্রান্ত হলেন। ফলে বোঝাই যাচ্ছে যে একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেই কিন্তু গেল। আমি জানি না সরকার এই পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করবে, তবে যে উদাহরণ তৈরি হলো সেটা খুবই একটি অশনি সংকেত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যে বাংলাদেশ সুস্থ নেই, বাংলাদেশ ভালো পথে নেই। সিটিং মিনিস্টারকে যদি এভাবে আক্রমণ করা হয়, আক্রমণ করা যায়, তাহলে এই মেসেজটা সমাজের প্রত্যন্ত পর্যায়ে ছড়িয়ে যাবে। প্রত্যন্ত পর্যায়ে মানুষ আরও বেশি মব করতে উৎসাহিত হবে। আমার মনে হয় যে এই ঘটনার সুরাহা হওয়া উচিত। কিন্তু মাহফুজ আলম ও জগন্নাথের শিক্ষার্থী শিক্ষকদের যেভাবে আক্রমণ করে কথা বললেন, তাতে সমঝোতার কোনো লক্ষণ দেখা যায়নি। তাকে প্রশ্ন করা হয়েছিল যে যদি রাস্তা থেকে তারা না ওঠে তাহলে কি করবেন। তিনি বলেন রাস্তা থেকে না উঠলে তারা তাদের পরিণতি ভোগ করবে। অর্থাৎ আবারও এক ধরনের হুমকিই দিয়েছেন, কিন্তু তাদেরকে রাস্তা থেকে উঠে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন তাদের দাবি এই রাজপথে দাঁড়িয়ে সমাধান করা সম্ভব নয়। তাদের বাজেটের দাবি, বাজেট পাশ হতে হতে জুলাই মাস, সেই পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের মিটিংয়ের ব্যবস্থা করে দেয়া যেতে পারে, ভিসি পর্যায়ে মিটিং হতে পারে, এই কাজগুলো হতে পারে। কিন্তু তাদের দাবি এখনই মেনে নিচ্ছি, বাস্তবায়ন করে দিচ্ছি, এটা সম্ভব নয়। কি ছিল ছাত্রদের দাবি? ছাত্রদের 3টা দাবি। একটা হচ্ছে যতদিন পর্যন্ত না আবাসিক ব্যবস্থা হচ্ছে জগন্নাথের ছাত্রছাত্রীদের, ততদিন পর্যন্ত অন্তত 70% যারা ঢাকার বাইরে থেকে এসে লেখাপড়া করে, সেরকম অন্তত 70% ছাত্রছাত্রীকে আবাসিক ভাতা দিতে হবে। তাদের বাজেট বরাদ্দ করতে হবে, বিশেষ বাজেট বরাদ্দ করতে হবে, এবং যে হল এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কথা হচ্ছে সেগুলো দ্রুত করতে হবে। ছাত্রদের হল প্রয়োজন, এমন দাবিও তাদের মধ্যে রয়েছে। কোনো দাবি মাহফুজ আলম পূরণ হচ্ছে কিংবা সরকার পূরণ করবে এটা বললেন না, বরং ছাত্রদেরকেই এক ধরনের শাসালেন। অবশ্য শাসানোর কারণও রয়েছে, তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে মাহফুজ আবদুল্লাহ নানা কারণে বিতর্কিত হয়েছেন। এর মাঝে ছাত্রদের ভেতরে এসে যেভাবে ভুয়া ভুয়া ধুয়ো শুনলেন, কথা বলতে পারলেন না, সেখান থেকে পুলিশ তাকে সরে যেতে বললেন, এরই মাঝে তার উপরে বোতল দিয়ে আক্রমণ করা হলো। এই ঘটনা আমার মনে হয় যে কালের সাক্ষী হয়ে থাকবে। এই ঘটনা বলে দেয় যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং দেশের সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমার মনে হয় যে এই ব্যর্থতার দায় স্বীকার করা উচিত। শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সর্বোপরি প্রধান উপদেষ্টার এই দায় স্বীকার করা উচিত এবং স্বীকার করে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। নতুবা দেশ যে রসাতলে চলে যাচ্ছে, সেই রসাতলে যাওয়া থেকে ঠেকানো যাবে না। অলরেডি যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, সেই ভিডিওটা আগামী দিনের জন্য খুব একটা শুভ বার্তা দেয় না, শুভ বার্তা দিচ্ছে না। দর্শক, আপনার কি মনে হয়? এই যে মাহফুজ আলম আক্রান্ত হলেন, তাকে বোতল ছুঁড়ে মারা হলো, এরপরে আর কি কি খারাপ দৃশ্য আমাদেরকে দেখতে হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের।